আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ, লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে বাড়ছে ঘরমুখ মানুষের ভিড়। কমলাপুর রেলওয়ে ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দালাল সিন্ডিকেটের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এবং বিশ্বে চামড়া ও চামড়াজাত শিল্পের চাহিদা বাড়লেও পিছিয়েছে বাংলাদেশ। পরিবেশ বান্ধব শিল্পনগরী গড়ে তুলতে না পারাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর্থিক সহযোগিতার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র হজ, লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন মুসল্লিরা। সন্ধ্যায় রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত যাপন করবেন এবং সেখান থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। প্রতি বছরের মতো এবারও শ্বেতশুভ্র পোশাকে আব্রত হজযাত্রীরা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার পাশে অবস্থান নিয়ে হজ পালন করবেন। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হজযাত্রীরা হজের প্রধান রোকন আরাফায় অবস্থান করছেন। এর আগে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছিল হজের আনুষ্ঠানিকতা। এরপর সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন তারা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এ সময় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এখানে হজযাত্রীরা ফজর ছাড়াও জোহর এবং আসর নামাজ আদায় করবেন। এরপর তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। আরাফার প্রান্তরে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন উমাইদ। ২০ লাখেরও বেশি হাজির উদ্দেশ্যে হজের খুতবা পেশ করবেন তিনি। সূর্যাস্তের সাথে সাথে মাগরিব আদায় না করেই হাজী সাহেবদের মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সেখানে যাওয়া মাত্র মাগরিব ও এশা এক আজানে ২ ইকামতে আদায় করবেন তারা। এরপর মুজদালিফায় মসজিদে মাশআরিল হারামের আশপাশে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন হজযাত্রীরা। পরের দিনগুলোতে জামারাতে নিক্ষেপের জন্য এখান থেকেই পাথর সংগ্রহ করেন তারা। হজ ভিসায় শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণ করা যাবে। অনুমতি ছাড়া হজ করলে ২০,০০০ রিয়াল জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। ঈদ যাত্রায় ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ। সরকারি ছুটি শুরু হওয়ায় গ্রামে ফিরছেন বহু মানুষ। এখন পর্যন্ত ট্রেন চলাচল করছে সময় ধরেই। শিডিউল বিপর্যয় ঠেকাতে ৯টি আন্তনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য 10টি বিশেষ ট্রেন চালাচ্ছে রেল বিভাগ। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুর স্টেশনের বাইরে তোরা চেকপোস্ট বসানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, আমরা দেখছিলাম কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে, তো ট্রেনের শিডিউলের কি অবস্থা? তো আমরা আগের ঈদগুলোতে যেমন দেখতাম যে ঈদের ঠিক আগ মুহূর্তে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতো, তবে এবার একেবারে চিত্র আমরা আলাদা দেখছি। সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে, বিশেষ করে রংপুর এক্সপ্রেস ঠিক ৯টা ১০-এ ছেড়ে গেছে এবং তিতাস কমিউটার থেকে শুরু করে জামালপুরগামী যে ট্রেনগুলো ছিল সেগুলো ঠিক সময়মতো ছেড়ে গেছে। আমার ডান পাশে যে ট্রেনটি, এটি হচ্ছে একতা এক্সপ্রেস, এটি পঞ্চগড় যাবে। যেহেতু উত্তরবঙ্গের সাথে ঢাকার যে ট্রেনগুলো আছে সাধারণত ঈদের আগ মুহূর্তে তারা বেশ শিডিউল বিপর্যয় ঘটে, কিন্তু এটি 10টা
10:15-তে ছেড়ে যাবার কথা, ঠিক 10:15-তে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা যায় যে এবার ঈদ যাত্রা, ট্রেনের ঈদ যাত্রা স্বস্তির হচ্ছে, যেটা যাত্রীদেরকে অনেকটা স্বস্তি দিয়েছে। আর রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা যাত্রী হয়রানি বন্ধে, যাত্রী সেবার মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার চেয়ে বড় যে কাজটি করেছে সেটি হচ্ছে যে যেহেতু সরকারের ছুটি 10 দিন হয়েছে, সে কারণে অনেকেই তাদের পরিবার পরিজন বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজকে থেকে সরকারের ছুটি, গতকাল সন্ধ্যায় অনেকেই চলে গেছে। তবে আর যেটি ধারণা করা হচ্ছে যে আজকে অফিস শেষের পর বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, গার্মেন্টস আছে, কারখানাগুলো আছে, সেগুলো ছুটি হবে। সে কারণে আজকে সন্ধ্যায় চাপ বেশি হবার একটা সম্ভাবনা আছে। আর বড় যেটি কথা সেটি হচ্ছে যে ট্রেনে আগের মতো চাপ না থাকলেও আমরা দেখেছি যে এবারও ছাদে বেশ কিছু মানুষ উঠেছে। আমি যদি একটু ক্যামেরায় জুম করে দেখাই, এই ট্রেনের ছাদে অনেক মানুষ উঠেছেন। তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা স্ট্যান্ডিং টিকিট করেছে, অর্থাৎ সিট পাননি, সে কারণে তারা ছাদে যাচ্ছেন। আর তাদের কথা হচ্ছে যে ট্রেনের বগিতে দাঁড়িয়ে গাদাগাদি করে যেতে অনেকটা কষ্ট হয়, গরম। আর তারপরে তারা ছাদে উঠেছেন। ছাদে ওঠার ঝুঁকি আছে, ছাদে ওঠার রোদ বৃষ্টির সময় বৃষ্টির সম্ভাবনা আছে, তারপরেও তারা ট্রেনের ছাদে উঠেছেন। আর ট্রেনের ছাদে ওঠার আরেকটি কারণ হচ্ছে যে কিছুটা খরচ কম হবার কারণে যারা নিম্ন আয়ের বা মানুষ তারা কিন্তু এই ঝুঁকিটা নিচ্ছেন। আমরা যদি দেখি যে উত্তরবঙ্গের যে বাসগুলো আছে, সেই বাসগুলোর যে ভাড়া সেটি কিন্তু ট্রেনের যে ভাড়া তার চেয়ে প্রায় দ্বিগুণ। সে কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন। আর রেল কর্তৃপক্ষ, জিআরপি, পুলিশ যারা আছে তারা চেষ্টা করেছেন, কিন্তু এত মানুষকে আসলে ছাদ থেকে নামানো সম্ভব হচ্ছে না। সে কারণে তারাও অনেকটা ঢিলে ঢালা ভাব দিয়েছেন। আর সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে গত ঈদ এবং এই ঈদে ট্রেনের স্বস্তির যাত্রায় কিন্তু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি চপল, আপনাকে ধন্যবাদ। ঈদের বাকি আর মাত্র একদিন। প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে। এবার ঈদের ছুটি কিছুটা আগে হওয়ায় কোনো হয়রানি ছাড়াই যেতে পারে খুশি যাত্রীরা। তবে কেউ কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর ওখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানান। তোহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। আপনাকে যদি একটু ক্যামেরা চোখে দেখায়, এখানকার প্রতিটা কাউন্টারে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়। আজকে যেহেতু প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের আজকে থেকে ছুটি শুরু হয়েছে, তাই সকাল থেকে এই কাউন্টারগুলোতে কিন্তু সেই যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং আশা করা যাচ্ছে যে দুপুরের পর বা বিকালের দিকে এই চাপ কিন্তু আরও অনেকটা বাড়বে। আপনাকে জানিয়ে রাখি, এই সায়দাবাদ বাস টার্মিনালটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল। এই টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। একই সাথে চট্টগ্রাম বিভাগের লোকও কিন্তু এখান থেকে যাতায়াত করে। তার প্রবেশদ্বার বা মুখ কিন্তু এই একটাই, অর্থাৎ এই পথে যত যাত্রীরা আছে তারা কিন্তু এদিক থেকে যাতায়াত করতে হয়। এবং সেই ক্ষেত্রে এখানকার যে টার্মিনালগুলো আছে, আপনি একটু ক্যামেরার চোখে দেখায়, প্রতিটা টার্মিনালের সামনে, প্রতিটা কাউন্টারের সামনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। এখানে সকাল থেকে যারা আসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে সরকার যেহেতু একসাথে ছুটি দিয়েছে, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান সময়ে, সেই ক্ষেত্রে যাত্রীদের একটা বড় চাপ কিন্তু বেড়ে গেছে। তারা বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তারা গাড়ি পাচ্ছেন না। আর একটা গাড়ি না পাওয়ার কারণটা হচ্ছে, আমরা আসার পথে দেখেছি এখানে মূল সড়কের উপরে কিন্তু গরুর হাট বসেছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু খুব ধীর গতিতে কিন্তু এখানকার যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো কিন্তু পাস হতে হচ্ছে, যার ফলে কিন্তু সময় মতো পরিবহন না আসার ফলে যাত্রীদের অনেকটা কিন্তু ভোগান্তিতেই পড়তে হচ্ছে। সেই ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষা তাদের করতে হচ্ছে। পাশাপাশি আমরা বাড়তি ভাড়া নিয়ে কথা বলেছিলাম। আপনি জানেন যে এবার কিন্তু এই বাড়তি ভাড়া রোধে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি বিআরটিএ এবং জাতীয় ভোক্তা অধিকার তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ বাড়তি ভাড়া কেউ আদায় করলে সাথে সাথে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কাউন্টারগুলো অনেক সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার খুব একটা কিন্তু বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কিন্তু আমরা দেখতে পাই নাই। তবে এখন পর্যন্ত যদি মোটা দাগে বলি, কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা অনেকেই
শেষ মুহূর্তে এসেছেন, টিকিট করেননি, বাসের জন্য অপেক্ষা করছেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং তারপরেও তারা পরিবারের কাছে যেতে ইচ্ছুক, যেভাবেই হোক না কেন, বাসে, মিনি পিকআপে, মোটরসাইকেলে, যেভাবে পারছেন না কেন পরিবারের দিকে যাওয়ার জন্য তারা ছুটছেন। তাদের কথা হচ্ছে যত কষ্টই হোক না কেন পরিবারের কাছে যেতে পারলে তাদের এই সকল কষ্ট কিন্তু হাসিতে, খুশিতে, সুখে পরিণত হবে। তো রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা, তরিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা। ক্রেতা সমাগমও সন্তোষজনক বলছেন হাট ব্যবস্থাপকরা। এখনও বিভিন্ন স্থান থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। শেষ সময়ে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরত্ব রুখে দিতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, মোহাম্মদপুর বছিলা গরুর হাটে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সকালবেলা কোরবানির পশু বেচাকেনা কেমন দেখছেন, আর ওখানকার ভিড় কেমন? তো হ্যাঁ, এই মুহূর্তে রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট এলাকায়। এখানে কিন্তু হাট বেশ জমে উঠেছে, সকাল থেকে জমে উঠেছে হাট। আমরা দেখেছি ক্রেতাদের সমাগম কিন্তু সকাল থেকেই বেশি। আমরা বেশ কিছুক্ষণ যাবত এখানে অবস্থান করছি। তো কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হলো, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ক্রেতারা হাটে আসছেন। এবং হাটের পরিস্থিতিটা যদি একটু দেখাই, এই হাটটা কিন্তু বেশ 1.5-2 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। আমরা একটা মাঝামাঝি একটা জায়গায় রয়েছি এবং এর পরবর্তী যে জায়গাগুলো রয়েছে একদম নদীর পার পর্যন্ত বেশ গরুর কিন্তু সমাগম রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে যেমন গরু বিক্রি হয়েছে তেমন কিন্তু গরু ট্রাক ভর্তি করে আসছেও। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তুলনামূলকভাবে দাম কম থাকায় তারা কিন্তু এখানে স্বস্তিতে কিন্তু কেনাকাটা করতে পারছেন। এবং আমরা কথা বলেছি হাট ব্যবস্থাপকদের সাথে, যারা হাটের ভলান্টিয়ার রয়েছে তাদের সাথে। তারা বলেছেন গতকালকে থেকে বছিলা হাটে আসলে গরু বেচা কেনা কিন্তু বেশ বেশি অনেক ক্ষেত্রে, এবং গত বছরের থেকে এবারে বেচা কেনা অনেকটা বেশি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যে দাম তুলনামূলক কম থাকার কারণে এখানে বেচা কেনাটা আসলে মূলত বেড়েছে। এছাড়া আমাদেরকে তারা জানিয়েছেন যে এখানে 5% হাসিল রাখা হচ্ছে। হাজারে তারা 50 টাকা করে হাসিল রাখছে বলে তারা জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু দেখেছি যে হাট জুড়েই কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের গরু কিন্তু রয়েছে। এবং ক্রেতা যারা আসছে, ক্রেতা সাধারণ, গরু না শুধু ছাগল রয়েছে, ক্রেতা সাধারণ কিন্তু তাদের বাজেট অনুযায়ী পশু ক্রয় করতে পারছে, আমরা সেটা দেখছি। এবং হাট কমিটির পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, যারা ব্যবসায়ী বা ব্যাপারী যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদের পশুগুলোকে এখানে বিক্রি করার জন্য, তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা তারা করেছে। এবং তাদের থাকার জন্য কিন্তু ছাউনি করা হয়েছে। এবং হাটের যারা ভলান্টিয়ার আছে তারা কিন্তু তাদেরকে পানি সরবরাহ করছে, তাদের নিজের পানি কিন্তু নিজেদের আনতে হচ্ছে না। এছাড়া আমরা যেটা দেখেছি, পিকআপ যারা চালান তাদেরও কিন্তু বেশ একটা ব্যবসা জমে উঠেছে। কারণ হাট থেকে গরু কিনে খুব কম মানুষই কিন্তু হাঁটিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যান। বেশিরভাগই কিন্তু পিকআপ এবং লেগুনায় করেও কিন্তু গরু নিয়ে যাচ্ছেন আমরা দেখছি। এবং সকাল থেকে ক্রেতাদের ভিড় আজকে রয়েছে। এবং বেচাকেনা যেটা জমে ওঠা বলেন, বছিলা হাট কিন্তু জমে উঠেছে সেটাই বলা যাবে। এবং বিক্রেতারা আশা করছে যে সময় যাওয়ার সাথে সাথে আরো বেশ জমে উঠবে। এবং হাট ব্যবস্থাপকরাও বলছেন যে গরু আরো আসছেন, তাদের কাছে খবর আছে যে আরো গরু এই হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট থেকে গরু ক্রয় করতে পারবেন। এছাড়া যে কোনো ধরনের সিন্ডিকেট। মুশফিক, আপনাকে ধন্যবাদ। বিশ্বে চামড়া ও চামড়াজাত শিল্পের চাহিদা বাড়লেও পিছিয়েছে বাংলাদেশ। 2 দশকেরও বেশি সময় ধরে সাভারের হেমায়েতপুরে পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে না পারায় মাশুল দিচ্ছে সম্ভব নয় এই শিল্প। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি না থাকায় মিলছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ।
আর তাতেই আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ, দাবি জানান সরকারি নীতি সহায়তা ও আর্থিক সহযোগিতার। তরিক ইসলামের রিপোর্ট। আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুরবানির ঈদ, যেখান থেকে সংগ্রহ হবে দেশের পশুর চামড়ার চাহিদার প্রায় 60%। এবার গরু, খাসি, ছাগল ও মহিষের চামড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 কোটির বেশি। এরই মধ্যে কুরবানির পশুর চামড়া প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে ঢাকাতে লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে 1150 টাকা। কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে সরকারের প্রচার প্রচারণা ও আর্থিক সহযোগিতার দাবি এ ব্যবসায়ী নেতার। ট্যানারি শিল্পে প্রায় 85% ট্যানারি কিন্তু আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, কারণ শিফটিংটা প্রপার হয়নি বিধায় 2017 সালে অনেক ট্যানারি ব্যবসা সেখানে করতে পারেনি। আমরা বলেছিলাম যে পূর্বের যে কুরবানি অ্যাডভান্সটাকে সেটাকে ব্লক করে নতুন করে ফাইন্যান্স করা, কিন্তু তারা পূর্বের যে কুরবানি অ্যাডভান্সটা তারা কিন্তু রিশিডিউল করে দিচ্ছে। এবছর সর্বসাকুল্যে 125 কোটি টাকা রিশিডিউল হয়েছে। এটার ভিতরে হয়তো বা আপনার 80 থেকে 90 কোটি টাকা আপনার অর্থ উত্তোলন করতে পারবে ট্যানারি মালিকরা। সরকারের নীতি সহায়তা ও আন্তর্জাতিক সনদের অভাবে প্রতি বছরই চামড়া রপ্তানিতে পেছাচ্ছে বাংলাদেশ, যেখানে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে দক্ষিণ এশিয়ার তলানিতে বাংলাদেশ। 2017 সালে আমাদের যখন ট্রান্সফার হয়েছে তখন কিন্তু আমরা বড় ধরনের একটা ধাক্কার সম্মুখীন হয়েছি। ইন দ্য মিন টাইম আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার যে কমপ্লায়েন্সের সার্টিফিকেশনগুলি, যেমন LWG, ISO বিভিন্ন সার্টিফিকেট যে আছে, এই সার্টিফিকেটগুলি কিন্তু আমরা অর্জন করতে পারিনি, যার কারণে আমাদের ব্যবসার যে প্রাইস, কম্পিটিটিভ প্রাইসে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনি জানেন যে আমরা বর্তমানে চায়না নির্ভর বায়ারদের কাছে চামড়া বিক্রি করতে হচ্ছে এবং এটার অ্যাভারেজ প্রাইস হলো 55 থেকে 70, এর ভিতরে আপনি অ্যাভারেজ প্রাইস 60 সেন্ট ধরতে পারেন। এতে করে আমার যে কেমিক্যাল কস্ট এটা উঠানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে ভিউজ লস দিতে দিতে অনেক ট্যানারি শাটডাউনে চলে গেছে এবং আপনার লোনের এক জাতাকলে পড়ে গেছে, লোনগুলি সময় মতো পরিশোধ করতে পারছে না। কুরবানির পশুর চামড়া সংরক্ষণের প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় বিনামূল্যে দেওয়া হয়েছে প্রায় 30,000 টন লবণ। দেশের চামড়া চাহিদার বড় অংশই সংগ্রহ করা হয় ঈদুল আজহাতে পশু কুরবানির মাধ্যমে, যেখানে শুধুমাত্র সঠিকভাবে সংরক্ষণের অভাবেই প্রতি বছর নষ্ট হয় 20 থেকে 30% চামড়া। এখার সংশ্লিষ্টরা বলছেন সরকারের ব্যাপক প্রচার প্রচারণা ও আর্থিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চামড়া শিল্প খাত হতে পারে দেশের অন্যতম রপ্তানি খাত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের, বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের ভিড় ও যানবাহনের চাপ বেড়েছে। একটি একটি করে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়ক ধরে ধীরে ধীরে চলছে যানবাহন। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় হালকা যানজট লেগে আছে সকাল থেকে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা 3 রাস্তার মোড় ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানবাহন পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার আন্তর্জাতিক সংবাদ। নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার এই সংক্রান্ত নির্বাহী আদেশ সই করেন ট্রাম্প। আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এক ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। এবারে খেলার খবর। শুরুতে পিছিয়ে থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জার্মানিকে 2-1 ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠল পর্তুগাল। মিউনিখের আলিয়াঞ্জ আরেনায় উত্তাপ ছড়ানো ম্যাচে কোনো দলই গোলের দেখা পায়নি শুরুতে।
বিরতি থেকে ফিরে খেলার 48 মিনিটে জার্মান সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান জয়ত দলের হয়ে ১৭তম ম্যাচ খেলতে নামা জোশুয়া কিমিখ। এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৩ মিনিটে ফ্রান্সিসকো পনসেকাও জোরালো শটে ম্যাচে ১-১ গোলে সমতা ফেরান। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো দলকে ২-১ গোলে এগিয়ে দেন। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩৭তম গোল। ম্যাচে আর কোনো গোল হয়নি। জার্মানিকে বিদায় করে নেশনস কাপের ফাইনাল নিশ্চিত করে প্রথমবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। আলেকজান্ডার জেভরেভকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। এই জয়ে তিনি রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে এগিয়ে গেলেন। খেলার প্রথম সেটে তৃতীয় বাছাইয়ে জেভরেভের কাছে ৪-৬ গেমে হেরেছিলেন ষষ্ঠ বাছাইয়ে জোকোভিচ, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনি ঝলসে ওঠেন। পরের সেটগুলো ৬-৩, ৬-২ এবং ৬-৪ গেমে জিতে সেমিফাইনালে উঠে যান। সেখানে তার প্রতীক্ষায় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইয়ানিক সিনার। এদিকে নারী এককে যুক্তরাষ্ট্রের মেডিসন কিসকে ৬-৭, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন একই দেশের কোকো গফ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আজ পবিত্র হজ, লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে বাড়ছে ঘরমুখ মানুষের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দালাল সিন্ডিকেটের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিশ্বে চামড়া ও চামড়াজাত শিল্পের চাহিদা বাড়লেও পিছিয়েছে বাংলাদেশ। পরিবেশ বান্ধব শিল্পনগরী গড়ে তুলতে না পারাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর্থিক সহযোগিতার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।